আচ্ছা, এটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে যে আমি শাকিব খানের শুধু একটা ছবি দেখেছি। ছবিটা হচ্ছে শিকারি, এবং সেই ছবিটা শুধু আমি দেখিনি, আমি অনেককে দেখতে বলেছি। এবং দেখতে বলার কারণটা হচ্ছে যে আমি যদি এটা শাকিব খান না বলি, আমি যদি একটা ম্যাটেরিয়াল বলি, যে দীর্ঘকাল এখানে সিনেমা অভিনয় করে, হয়তো আমি কখনো তাগিদ বোধ করি না যে এই ছবিটা আমি দেখি। এই ছবিটা এই একই ম্যাটেরিয়াল যখন অন্য ডিরেক্টরের হাতে যখন পড়ছেন, তখন এতটা বদলে যেতে পারে, এতটা যাকে আমি দেখার আগ্রহ বোধ করি নাই কখনো, তাকে আমি দেখছি এবং অন্যকে বলছি দেখতে। মানে এই যে উপাদানটা তার ভেতরে আছে, এটা বের করে আনা, আমার কিন্তু মনে হয়েছে যে এই চেষ্টাটা আমাদের এখানে না। প্রেমের কথা বলা আমার খুব দোষের মনে হয় না, যে একজনের সাহস নেই বলে নাই, একজনের এক প্রজন্মের সাহস নেই বা মনে করেছে যে এটা আমার ব্যক্তিগত বিষয়। মানে বলা না বলার বিষয়টা কিন্তু কেউ বিবেচনা করে এটা আমার ব্যক্তিগত বিষয়, এটা আমার পর্দার বিষয় না। সুতরাং আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না। আর ইমেজ যে বিষয়টা, ইমেজ কি আমি ঠিক অনেস্টলি ওইভাবে কখনো মাথা ঘামাইনি। তবে যখন আমি আর্ট কলেজে এসে ভর্তি হয়েছি, আর্ট কলেজে আমার বাবা মা আমাকে ভর্তি হতে দিতে চাননি, বাবা ভর্তি হতে দিতে চাননি, কারণ তিনি নাটক দেখতেন, সিনেমা দেখতেন, সাহিত্য পড়তেন। তিনি দেখেছেন যে শিল্পী মানুষ চুল লম্বা করে, নখ কাটে না, মুখে দাড়ি কাটে না, যক্ষা হয়, কাশতে কাশতে মারা যায়। তো সেটা কোনো বাবা আসলে তো চায় না। সেই কারণে ভেবেছেন যে শিল্পী টুলটি হতে দেওয়া যাবে না, কিন্তু পরে তিনি হতে দিয়েছেন। হতে যখন দিয়েছেন, আমি যখন আর্ট কলেজে এসে ভর্তি হয়েছি, তখন আমি নিজে মনে একটা পণ করেছি যে শিল্পীর মতো চলাফেরা করবো না। আগে যে ধারণাটা ছিল যে নিজের যত্ন না নেয়া, কি পড়ে আছি এটা খেয়াল করা না, হ্যাঁ কি পড়ে আছি সেটা খেয়াল করব, এটা অবশ্যই খেয়াল করার বিষয়। এটা কিন্তু অন্য কিছু স্টাইল ফ্যাশন নাথিং, জাস্ট মনে হয়েছে যে প্রচলিত যে ধারা আছে সে ধারার বাইরে, মানে সেটা যে যেভাবে নেয়। দুই হচ্ছে কিন্তু আপনার কিন্তু মাঝখানে যখন দাঁড়িয়ে রেখে ওই যে করোনার সময় ছবিটুকু দিয়েছিলেন, তখন শিল্পীদের মতোই লেগেছিল। শিল্পীদের মতো কি লেগেছিল? কোনটা? ও আচ্ছা, সময় সে চুল লম্বা, আমি বলছি চুল লম্বা থাকলে তো শিল্পী না, আমি বলছি না, আমি বলছি উদাসীন। আচ্ছা, আরেকটা হলো যে ইমেজ, সেটা হলো হ্যাঁ সজ্ঞানে কিছু জিনিস কিন্তু আমি এখনো করি। সেটা হচ্ছে অভিনয় তো চাইলে আমি নিয়মিতই করতে পারি, করি তো না, করলে তো মানুষ দেখে বলবে যে আরে অমুক না। এখন তো আমি অধিকাংশ মানুষের কাছে অপরিচিত হয়ে গেছি, তাই না? মানে একটা, কারণ আমি নিয়মিত না করার বিয়েতে একটা জেনারেশনের কাছে হয়তো চেনা, আর একটা বড় জেনারেশনের কাছে তো আমি অচেনা মানুষ। স্বীকার করতে কোনো অসুবিধা নেই, এটা স্বাভাবিক। তো এটা তো নাও হতে পারতো, অভিনয় নিয়মিত করলে এটা তো নাও হতে পারতো, কারণ চেহারা দেখা গেলেও তো মানুষ চেনে, তাই না? এটা আমার মনে হয়েছে যে এটা খুব গুরুত্বপূর্ণ। একটা মানুষের অসীম সাধ্য নেই, তার যে সাধ্যটা আছে সেই সাধ্যের প্রপার ব্যবহার হওয়া উচিত। আমি যদি নিয়মিত অভিনয় করি, তাহলে আমি অনেক কিছু আমার যা দুর্বলতা সেগুলো বেরিয়ে পড়বে। কিন্তু যদি আমি অবসরে থাকি, নেপথ্যে থাকি এবং মাঝে মাঝে যদি কাজ করি, তাহলে আমি ওই কাজটির প্রতি যেটা উপযুক্ত বিচার করতে পারবো। তো এটা হচ্ছে কি একদম এখন না, কিন্তু এটা হচ্ছে আমি যখন টেলিভিশনে অভিনয় শুরু করেছি তখন থেকে করি। কেউ আমাকে ধারাবাহিকভাবে দেখে নাই। আপনার উপর গল্প হবে, আপনি গল্পকে ডিপ দিয়ে নিয়ে যাবেন, এরকম এখন যাচ্ছি এই টাইপের, ওইরকম তো আপনাকে ওইরকম আর পাচ্ছি না। সেটা কিন্তু আমাদের দেশে অভিনেতার সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে, সেটা তার স্বপ্ন আকাঙ্ক্ষা থাকলেও সেটা বাস্তবে ঘটা কঠিন। কারণ খুব বিচিত্র ভাবনা,
বিভিন্ন রকম ভাবনা আমাদের এখানে কিন্তু হয় না। এখানে শুধু অভিনয়ের ক্ষেত্রে না, যারা যেসব শিল্পীদের একটু বয়স হয়েছে তাদেরকে কিন্তু আমরা মনে রাখি না বা বিবেচনাও করি না যে তাদের দিয়ে বিশেষ কোনো কাজ করা সম্ভব। শুধুমাত্র আমি অভিনয়ের কথা বলছি না, আমি যদি গানের ক্ষেত্রে বলি, বিভিন্ন ক্ষেত্রে শিল্পের নানাবিধ শাখায় যারা একটু মানে কী বলবো, যে একটু বয়োজ্যেষ্ঠ হয়ে যান, তখন তারা কিন্তু একটু দৃষ্টির আড়ালে চলে যান। মানে এটা আমরা এখন ওই জিনিসটা তৈরি করতে পারি নাই। তো আমরা অন্য দেশে যখন তাকাই তখন তা কিন্তু সত্যি না। এখনই তো আপনার এখন তো যা দিবেন যে আপনার ডেলিভারি বা সেটাই তো এখন সবচেয়ে সর্বোৎকৃষ্ট হওয়ার কথা। তো নির্মাতার সাহসের অভাব বলছেন? মানে সাহসের অভাব না, প্রথম কথা হচ্ছে কি যে ভাবনাটা যখন শুরু হয়, আমরা যখন আলোচনা শুরু করেছিলাম তখন বলছি না যে একটা কাজ করার আগে আমরা অনেক কিছু ভেবে নিই যে এইটা হতে হবে, এটা হতে হবে, এটা হবে, কিছু ছক কেটে নিই না, সেই ছকের মধ্যে হয়তো এগুলো এসে পড়ে না। তা যদি না হবে তাহলে তো আমরা এমন ছবিও দেখি, এমন ছবি দেখি না যেখানে কাউকে চিনি না। হয়তো নতুন একটা গ্রামে যে একটা নতুন ছেলে মেয়েদের নিয়ে একটা পুরো ছবি করে ফেলছে, ওই মানুষটি কখনো ভেবেছে যে এই ছবিটি আমি যদি এরকম মানুষগুলোকে নেই, কেউ দেখবে না, এটা কি ভাবে? কিন্তু আমাদের তো ভাবতে হয়, যে একটা হিসাব আছে, একটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো কষতে গিয়ে ওই ধরনের গল্প তৈরি হয় না, ওই ধরনের চরিত্র তৈরি হয় না। আমি একটা ছোট্ট বলে শেষ করি, সেটা হলো আমার তখন আমি কোভিড আক্রান্ত, হাসপাতালে রয়েছি। তখন সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন, আলিজাগর মারা গেছেন, কাছাকাছি সময় মারা গেছেন। তো তখন আলিজাগর মারা গেছেন এবং আমার খুব মনোকষ্ট হয়েছে যে শেষে একটা লম্বা সময় আমার খুব শখ ছিল ওনার সঙ্গে দেখা করে কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য, সেটা হয় নাই আর কি। তো তখন চিন্তা করলাম যে এত একজন বড় মাপের অভিনেতা, আমরা যদি তার কাজ বিবেচনা করতে চাই তাহলে মঞ্চে নিজেরা যে কাজগুলো করেছেন সেগুলো সামনে এসে দাঁড়ায়। সিনেমায় আমরা তাকে কতটা ব্যবহার করতে পেরেছি, টেলিভিশনে যে ধরনের চরিত্র একটি নাটকে করে জনপ্রিয়তা পেয়েছেন সেই ধরনের চরিত্রে অভিনেতাকে বারবার ডেকে আনা হয়েছে। কিন্তু এরকম একটা ক্ষমতাশালী অভিনেতাকে তো আমরা নানাবিধভাবে ভাবতে পারিনি। কিন্তু একজন সৌমিত্র চট্টোপাধ্যায় একেবারে তার প্রথম ছবি থেকে, অপর সংসার থেকে শেষ পর্যন্ত তিনি কখনো কি নেপথ্যে চলে গেছেন? একদম, মানে সেটাই তো, মানে বরং অসুস্থ অবস্থায় তিনি 3 ঘন্টা কাজ করতে পারতেন, নির্মাতারা 3 ঘন্টা নিয়ে তার সাথে কাজ করেছেন। এখন আমরা তো এটা এখানে ভাবতে পারবো না, আর কিছু উদাহরণ লাগে না আসলে। সত্যি সত্যি আমি যেটা জানতে চাচ্ছিলাম একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ইমেজ সংকট এখন ছবি জঙ্গন যেটা হচ্ছে। এই কিছুদিন আগেও দেখলাম যে এক নায়িকা, আগে আমাদের সিনিয়র সাংবাদিকরা কী করতো, যে আর্টিস্টদের প্রেমের সময়গুলো খুঁচিয়েও বের করতে পারতো না, মানে একাধিক বা তার পেছনে লেগে থাকতে হতো, কার সাথে তার সম্পর্ক, কার সাথে সে ডেটিংয়ে যাচ্ছে, তাও পেতো না। কিন্তু এখন তো তারা নিজেরাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এগুলো জানিয়ে দিচ্ছে। এই বিষয়গুলো ছবি যে কতটুকু ইফেক্ট পড়ে, মানে দর্শকদের কাছ থেকে, মানে কানেক্টিভিটি নষ্ট করে। এটা প্রেমের কথা বলা আমার খুব দোষের মনে হয় না, যে একজনের সাহস নেই বলে নাই, এক প্রজন্মের সাহস নেই বা মনে করেছে যে এটা আমার ব্যক্তিগত বিষয়, মানে বলা না বলার বিষয়টা কিন্তু কেউ বিবেচনা করে এটা আমার ব্যক্তিগত বিষয়, এটা আমার পর্দার বিষয় না, সুতরাং আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না। আর কেউ যদি মনে করে যে হ্যাঁ আমার সম্পর্কে তো মানুষের কৌতূহল আছে এবং এটি ঘটেছে, আমার বলতে অসুবিধা নেই, তো কোনো পক্ষকে মনে করি না যে কেউ দোষ করলো আর কেউ কারণ এটা গুণ, এটা এক একজনের দৃষ্টিভঙ্গি বলতে পারে। কিন্তু কতগুলো জিনিস হয়তো মানে আমি 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 বিবেচনা করি, মাঝে মাঝে ভাবি আর কি, যে একটা ইন্টারভিউতে বসে কে কীভাবে কথা বলছে, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। কারণ একজন অভিনয় শিল্পীকে সারা দেশের মানুষ দেখেন, একটা অভিনয় শিল্পী না, একটা সৃজনশীল মানুষকে, যিনি তার কাজের জন্যে তার একটা আগ্রহ থাকে, অনেক মানুষের তার প্রতি একটা আগ্রহ থাকে, তিনি যখন কথা বলবেন
সেই কথাগুলো তিনি কেমনভাবে বলছেন এগুলো তো সবাই দেখে, সেই দেখাটা মাথায় রেখে কথা বলা উচিত। আমি লক্ষ্য করি যে অনেক সাক্ষাৎকারে সেটি আসলে ঠিক রাখা হয় না। আচ্ছা, এর সাথে আমি শেষে একটু সংযুক্ত করি, আপনাকে দিয়ে জোর করে কারো সম্পর্কে লেখানো সম্ভব না, এটা আপনি কিন্তু আমরা খুব অবাক হয়েছিলাম, অবাক না, এটা খুবই মুগ্ধ হয়ে পড়েছিলাম। আপনি আমেরিকা ট্যুর শেষ করে আসার পর মেবি শাকিব খানকে নিয়ে একটা অ্যানালিটিক আপনার নিজস্ব ভাবনার একটা দারুণ লেখা লিখেছিলেন। এটা তো একটা বড় পুরস্কারের ব্যাপার, মানে আপনার হাত দিয়ে কোন ভাবনায় আপনি লেখায় ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু কোন ভাবনায় কলমটা তুললেন ঠিক যখন আসলে উল্টো স্রোতে তাকে নিয়ে বিভিন্ন রকম তর্ক চলছিল, মানে যেটা হয় আমাদের ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, এটা এখন পরিষ্কার, সেটা হচ্ছে যে আমি শাকিব খানের শুধু একটা ছবি দেখেছি, ছবিটা হচ্ছে শিকারি, এবং সেই ছবিটা শুধু আমি দেখিনি, আমি অনেককে দেখতে বলেছি। এবং দেখতে বলার কারণটা হচ্ছে যে আমি যদি এটা শাকিব খান না বলি, আমি যদি একটা ম্যাটেরিয়াল বলি, যে দীর্ঘকাল এখানে সিনেমা অভিনয় করে, হয়তো আমি কখনো তাগিদ বোধ করি না যে এই ছবিটা আমি দেখি। এই ছবিটা এই একই ম্যাটেরিয়াল যখন অন্য ডিরেক্টরের হাতে যখন পড়ছেন, তখন এতটা বদলে যেতে পারে, এতটা যাকে আমি দেখার আগ্রহ বোধ করি নাই কখনো, তাকে আমি দেখছি এবং অন্যকে বলছি দেখতে। মানে এই যে উপাদানটা তার ভেতরে আছে, এটা বের করে আনা, আমার কিন্তু মনে হয়েছে যে এই চেষ্টাটা আমাদের এখানে নাই। এক। আচ্ছা, দুই হচ্ছে এর বেশি তো তাকে আমি চিনিও না, জানিও না। আমি আমেরিকা যাওয়ার সময় একই ফ্লাইটে পাশাপাশি সিটে আমরা গেছি। তো এই যে পাশাপাশি একটা লম্বা সময় জার্নি, একটা মানুষের সঙ্গে তো কথা যোগাযোগ নানাবিধ বিষয় হয়, একই হোটেলে থেকেছি এবং দেখেছি যে কিছু কিছু বিষয় দেখেছি, খুব ছোটোখাটো কিছু বিষয় দেখেছি। সেই ছোটোখাটো বিষয়গুলোর ধরা যাক যে এটা কোনো বড় বিষয় না, ছোটোখাটো একটা বিষয়, যে এত বড় একটা অভিনেতা, একটা ইন্ডাস্ট্রির সে প্রধান হয়ে আছে, সবাই তার কথায় ওঠে বসে, আমার সঙ্গে তার কোনো পরিচয় নেই, তার সম্পর্কে এইটা শুনি ওটা শুনি, বিভিন্ন জন তো নানান কিছু বলে, কিন্তু এই যে একসঙ্গে পাশাপাশি বসে যাচ্ছি, এই কোনো সময় তো যে গল্পগুলো শুনেছি ওই গল্পের সঙ্গে কোনো কিছু মিল হয়নি। দুই, যে হোটেলে থাকলাম, এই হোটেলে থাকার পরস্পরের প্রতি পরস্পরের একটা আচরণ আছে না, এটা ব্যাখ্যা করা যাবে না ঠিক। পরস্পরের প্রতি পরস্পরের একটা আচরণ আছে না, যে সে মনে করছে আমি সিনিয়র একজন অ্যাক্টর, আমাকে যে রেসপেক্টটা সে উঠতে বসতে দেখা হলে যেভাবে করছে, তো এটা আমার মনে হতে পারে না যে এই মানুষটি যা শুনেছি তার সঙ্গে আমি মেলাতে পারছি না, এক। আর দুই হচ্ছে, যেটা আমি লিখিনি, আমি লিখেছি কিনা এটা জানি না, আমার মনে হয়েছে পরে যে আমরা একটা পরিস্থিতির জন্য কোনো একটা মানুষকে দায়ী করে ফেলি। আমি কিন্তু এটা তার সাফাইয়ের জন্য বলছি না, আমি বলছি যে একটা পরিস্থিতির জন্য একটা মানুষকে দায়ী করে ফেলি। এই মানুষটি যেসব মানুষের মধ্যে থাকে তাদেরও কিন্তু প্রবল ভূমিকা থাকে। শুধু আমরা যখন আঙুল তুলে একজনকে দেখাই, সেই দেখানোটা সব দোষ ত্রুটি কিন্তু ওই মানুষটির না, চারপাশে বহু মানুষ থাকে, এই বহু মানুষের কিন্তু নানান ধরনের ভূমিকা আছে। ওই মানুষটি আমার সঙ্গে যদি 10 দিন কোনো ভুল আচরণ না করে থাকে, অন্যদের সঙ্গে কেন করে? খুবই গুরুত্বপূর্ণ কথা। তো মামুন, শেষ কোন প্রশ্ন, লাস্ট অ্যান্ড ফাইনাল, প্লিজ প্লিজ প্লিজ। আজকে আমি শেষ করি এই প্রশ্ন দিয়ে, ধরেন আমরা অফেয়ারে যেটা আলাপ হচ্ছিল যে আপনাকে বা আপনাদের সাথে আমাদের গণমাধ্যম কর্মীর একটা জেনারেশন গ্যাপ হয়ে যায়, একটু ভয়ও পায়, মানে কীভাবে রেসপন্স করবে, এবং সব মিলে এখন আপনি তো কয়েক জেনারেশনের গণমাধ্যম এই চর্চাটাও দেখছেন, আপনি নিজেও সংবাদপত্রের সাথে একদম জড়িত ছিলেন। এই আমাদের এখনকার কাজ নিয়ে আপনার অবজারভেশন এবং পরামর্শ যদি কিছু থাকে। আমার নাম তানভীর তারেক, অনিন্দ্য মামুন, শ্রাবণ রাখি। না, অবশ্যই আমার পরামর্শ দেওয়ার কিছু নেই। আমি একটু বলে নিই যে আসলে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগটা কিন্তু মূল বিষয়। যোগাযোগটা না থাকলে আমরা
কাল্পনিকভাবে অনেক কিছু বিচার বিশ্লেষণ বিবেচনা করে নিতে পারি। যেমন আমার ব্যক্তিগত একটা সমস্যা আছে, সেটা আমি কোথাও যাই না, আমি আমার কাজ করে নিজের মধ্যে থাকি। এমনকি সামাজিকতা রক্ষার যে অন্যান্য ধরনের অনুষ্ঠান আছে সেখানেও কিন্তু আমাকে খুব একটা দেখা যায় না। আমি আমার নিজের কাজ এবং ঘরে থাকি, এরকম ধরনের। তো তাতে করে দেখা যায় যে একটা নতুন প্রজন্ম যাদের সঙ্গে আমার কাজ করার ইচ্ছা, তাদের সঙ্গে কিন্তু আমার তেমন কোনো যোগাযোগ ঘটেনি। আমি যখন ফারুকি আমাকে লেডিস এন্ড জেন্টলম্যান জন্য বললো, এটা করবার পর আমি লক্ষ্য করেছি যে অনেকে অ্যাটলিস্ট আমার পর্যন্ত এসেছে যে কোনো একটা কাজ সঙ্গে আমাকে যুক্ত করা যায় কিনা। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে একটা ব্যারিয়ার থাকে, এক একজন মানুষের এক এক ধরনের মানে দোষগুণ থাকে। আমার তো আসলে কোথাও যাওয়ার যেহেতু আগ্রহ কম, সেহেতু একটা দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু কাজ করতে গিয়ে আবার যখন আমি যাদের সঙ্গেই কাজ করলাম সবই তো তরুণ প্রজন্ম, তারা শুধু যে একই প্রজন্ম তা না, তরুণ প্রজন্মের মধ্যেও আবার ভাগ আছে। এর মধ্যে কমফোর্টেবলি কাজ তো করেছি, তারাও তো কমফোর্টেবলি কাজ করেছে। এবং যেটা বলেছি, আমি একটা সময় আমার সিনিয়রদের কাছ থেকে আমরা শিখেছি, আবার এখন এদের কাজ আমি কিন্তু বসে থেকে থেকে দেখি এবং সেটা আমার শেখা হয়। ধরন, তাদের আগ্রহ, চেষ্টা, এগুলো সবই খুব আলাদা। তো সাংবাদিকতার বিষয়ও যেটা এটা তো এক ধরনের যোগাযোগ। একটু আগে যেটা বললাম, সবাই তো এখন ফোনে ফোনে সারে। আপনি গরু না ছাগল, তার মানে কোরবানির আগের প্রশ্ন, মানে গরু এখন আমাদের, আমি দুঃখিত, আমি কোনো দোষারোপ করছি না, আমি বলছি এটা হয়ে গেছে অভ্যাস মতো। তো মানে আমরা কিন্তু ইভেন ভূমিকাও দেই না আজকাল, যে আমি একটা এরকম কাজ করতে যাচ্ছি, আমি অমুক জায়গা থেকে বলছি আপনার কি এখন সময় হবে, আমি কি কথাটা বলতে পারবো। আমার সরাসরি কিন্তু প্রশ্ন যে আমি অমুক জায়গা থেকে বলছি, আপনি গরু না ছাগল, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। তাতে করে কিন্তু সম্পর্কটা তৈরি হয় না। কিন্তু এই যে আজকে আমরা একসাথে বসলাম, বসা মানে অ্যাটলিস্ট এরপরে দেখা হলে তো যে যোগাযোগটা হবে সেটা অপরিচিতের যোগাযোগ না, পরিচিতের সম্পর্ক। তো এইটাই ল্যাক করে, মানে যোগাযোগটা বোধ হয় এখন কম। আর যোগাযোগ যখন কম হয়, আর সত্যিকার অর্থে আমাকে হয়তো অনেকে আমার কথায় আপত্তি জানাতে পারে অনেক, এখন কি বিশেষ কিছু ঘটে যে যেটা আমরা মিস করি। এখন যদি আমি বলি, কেউ যদি বলে যে টেলিভিশনের নাটক আমি দেখি না, আমরা খেপে যেতে পারি, যারা নিয়মিত করি তারা খেপে যেতে পারি। কিন্তু যে দেখে না, ও কি মিস করবে? ওকে কিছু মিস করছে। অনেকে বলে ওইটা, কিন্তু কেউ বললো যে আমি গান শুনি না, আমি হয়তো হঠাৎ খেপে যাব যে তুমি এমন কি বোঝো যে গান শুনি না, আমরা কি গান টান করি না নাকি? কিন্তু হ্যাঁ, ও কি মিস করছে যদি না শুনে থাকে। মানে একটা কিছু ঘটতে হবে যেটি মানে কেউ যদি না দেখে না শুনে, এটা তার লস। সে পর্যন্ত যদি না হয় একদম একদম। কিন্তু আফজাল ভাই এর সাথে স্বপ্নযুক্ত প্রশ্ন করি, রিভিউ এখন আমরা অনেক কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার কারণ সবাই মনে হয় একমত হবেন, ফেসবুক আসাতে খুব রিয়াকশনটা যেহেতু সরাসরি করা যায়, দেখানো যায়, যে কোনোভাবে রিভিউয়ের আলোচনা সমালোচনা থাকবে, দুই পিঠ থাকে। কিন্তু কারো কারো হয়তো পছন্দ হয় না, কারণ যে যার সম্পর্কে সে হয়তো রাগ হয়ে, আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে অনেক আর্টিস্টের কাছ থেকে ব্লক খাওয়া, 6 মাস 7 মাস, আবার 1 বছর পর আবার করে দিল, ফোনের সাথে সাথে বললো যে তুমি কেন এটা, মানে এই যে আচরণ। আপনাদের সময় তো সমালোচনা রিভিউ ছিল তো, মানে হ্যাঁ ছিল, কিন্তু আপনারা কি মানে তখন হুমকি টুমকি দিতেন না? না না না, আমার প্রথম কথা হচ্ছে এটা পাল্টেছে তো। এখন যে আমাদের সময় টেলিভিশন নাটকের সমালোচনা লিখতেন জাহানারা ইমাম, কে কি বলবে। তো আমি একটা নাম বললাম, আরো অনেকেই আছেন, হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু বিষয়টা সিরিয়াসলি, প্রথম কথা হচ্ছে সিরিয়াসলি নেওয়া। যে কাজটি করি সেই কাজটি একজন সিরিয়াস ব্যক্তি সিরিয়াসলি নিচ্ছেন বলে লিখছেন। এখন আমি কাউকে অসম্মান করছি না, আমি বলতে চাচ্ছি যে টেলিভিশন নাটকের কিন্তু একটা নির্দিষ্ট দর্শক শ্রেণী তৈরি হয়েছে। এককালে
যার টেলিভিশন ছিল না তিনিও কিন্তু নাটকের দর্শক ছিলেন। এখন কিন্তু আমরা ঠিক করি কন্টেন্ট যে কারা দেখবে। আমি তার মানে বলতে চাচ্ছি না যে ভালো অসংখ্য নাটক হয়, কিন্তু অসংখ্যেরও অসংখ্য নাটক হয় হচ্ছে উদ্দেশ্যমূলক, যে এই ভাষা থাকলে, এই সংলাপ থাকলে, এই দৃশ্য থাকলে এই ভিউ হবে, এই নাম দিলে। সেটা একদিকে যখন একজন মনে করছেন যে হ্যাঁ ভিউ তো হয়েছে, আরেকদিকে টেরও পাচ্ছেন না যেটা বিরাট সংখ্যক দর্শক আসলে এই জায়গাটাকে সিরিয়াসলি নিচ্ছেন না। চমৎকার, আমরা একটা ক্লাস দিতে পারি। থ্যাংক ইউ ভাই, আমরা আপনাকে পেয়েছি, আপনি সময় দিয়েছেন দীর্ঘক্ষণ। এবং আমার নাম তানভীর তারেক, আমি আপনার একজন, আমরা সবাই অনুরক্ত। সো কেমন লাগলো আড্ডা দিয়ে? কোলাহলে আসার জন্য আপনাকে অশেষ কৃতজ্ঞতা। না, থ্যাংক ইউ। আমার ভালো লাগলো হচ্ছে এই যে আমি তো একটু আগে বলে নিয়েছি যে আমার তো আসলে আমি বেরিয়ে প্রচুর মানুষের সামনে যাই না। তো যখন নতুন কিছু এটা ঘটে আমার জন্য নতুনই, আলাদাই, এবং যা কিছু আলাদা তা মানুষের মনে থাকে।